এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ওয়ান শট এমসিকিউ ক্লাসে স্বাগতম। দ্বিতীয় অধ্যায় হচ্ছে হিসাবের বইসমূহ। এই অধ্যায় হতেও প্রথম অধ্যায়ের মতো আমরা 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা প্রতিটি অপশন সহ ব্যাখ্যা করব, যাতে এই 30টি এমসিকিউ অনুসরণ করে তোমরা যে প্রশ্ন আসুক না কেন পরীক্ষায় উত্তর করতে পারো। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, মেহেরকে 10% বাট্টায় 5,400 টাকা প্রদান করা হলে বাট্টার পরিমাণ কত? ম্যাক্সিমাম স্টুডেন্ট এই প্রশ্নটি 5,400কে এরকম 10% ক্যালকুলেশন করে 540 টাকা এই অপশনটি দাগাবে, কিন্তু এই অপশনটি সঠিক নয়। এখানে মেহেরকে 10% বাট্টায় বরাবর 5,400 টাকা প্রদান করা হয়েছে। তার মানে এই 5,400 টাকার মধ্যে বাট্টার টাকা নাই, বাট্টাটা আলাদা। এটা খেয়াল রাখতে হবে। 10% বাট্টায় 5,400 টাকা বরাবর প্রদান করছে, তার মানে বাট্টা বাদ দিয়ে 5,400 টাকা প্রদান করা হয়েছে। তো আমরা এই ম্যাথগুলো সবসময় একটা টাকা দেওয়া থাকলে এইরকম পার্সেন্টেজ ক্যালকুলেশন করে অপশনটা দাগাতাম, কিন্তু এখানে যেহেতু বাট্টাটা অলরেডি বাদ দেওয়া আছে, সেহেতু আমাদেরকে এটাকে মার্জিন করে ক্যালকুলেশন করতে হবে। মার্জিন বলতে এখানে 10% বাট্টার যে টাকাটা এটা অলরেডি ক্যালকুলেশন করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। তাহলে 5,400 আমাদের কাছে আছে, বাদ দেওয়ার আগে যে টাকাটা, অর্থাৎ 10% বাদ দেওয়ার আগে যে টাকাটা, এটা আমাদের কাছে নাই। তো যেহেতু এই টাকাটা আছে, সেটাকে আমাদেরকে মার্জিন করতে হবে। মার্জিন মানে যে হারটা দেওয়া আছে সেটা উপরে বসবে, 100 থেকে সে হারটা বাদ দিয়ে বসাতে হবে। যদি 15% থাকতো উপরে 15, নিচে 85, 100 থেকে 15 বাদ দিলে 85। আজকে উপরে 10, নিচে হচ্ছে 90। তো কাটাকাটি করে ক্যালকুলেশন করে আমরা 600 টাকা পাবো। তোমরা করে দেখবে 600 টাকা পাবো। তাহলে এখানে আজকের বাট্টার পরিমাণ হচ্ছে 600। তাহলে এখন দেখো, আমরা একটু শুদ্ধি পরীক্ষা করে দেখি। বাট্টা বাদ দেওয়ার পরে 5,400, বাট্টা পাইলাম 600। তাহলে বাট্টা বাদ দেওয়ার আগে কত? বাট্টা বাদ দেওয়ার আগে 6,000। তাহলে আগের মতো যে আমরা সচরাচর করে যেভাবে থাকি, এই যে 6,000 টাকা দেওয়া থাকলে এটার উপর 10% ক্যালকুলেশন করলে 600 টাকা। কিন্তু আজকে বাট্টা অলরেডি বাদ দেওয়া আছে, বরাবর এই 5,400 টাকা প্রদান করা হয়েছে বিদায় এখানে বাট্টার টাকা নাই। তাহলে তখন আমাকে বাদ দেওয়া থাকলে যে হারটা দেওয়া থাকে সেটাকে মার্জিন করে আমাকে কি বাট্টার পরিমাণটা নির্ণয় করতে হবে। তাহলে এখন আমাদের বাট্টা সহ টাকাটা দেওয়া আছে, তার মানে আমরা এটা নির্ণয় করলাম শুদ্ধি পরীক্ষার মাধ্যমে। বাট্টা বাদ দেওয়ার আগে 5,400, বাট্টা 600, টোটাল 6,000। এটার উপর এখন যদি সরাসরি 10% ক্যালকুলেশন করি, এখনও আমাদের উত্তর কত আসে? 600 টাকা আসে। কত আসে? 600 টাকা আসে। তাহলে এর আগের এই ক্যালকুলেশনের মাধ্যমে 600, এখানে 6,000, এর সাথে সরাসরি 10% ক্যালকুলেশন করলো 600। তো এখন 6,000 তো আমাদের অঙ্কে দেওয়া নাই সরাসরি ক্যালকুলেশন করার জন্য, সেজন্য বাট্টা বাদ দেওয়ার পরে যেটা দেওয়া আছে সেটার উপর মার্জিন করে আমরা বাট্টাটা নির্ণয় করব। তাহলে এটা হচ্ছে আমাদের শুদ্ধি পরীক্ষা। তাহলে এখন আমরা বাট্টা সহটা পাইলাম, এখন সরাসরি ক্যালকুলেশন করতে পারবো, যেটা সচরাচর আমরা করে থাকি। তাহলে পার্সেন্টেজ দিয়ে যদি বলো যে এত % টাকা বরাবর প্রদান করছে, তখন ধরে নিতে হবে যে এখান থেকে অলরেডি বাট্টাটা বাদ দেওয়া আছে। কারণ এত সহজ, 5,400 টাকার উপর 10%, 540 টাকা, 540 টাকা, এই ধরনের ম্যাথ তো এত সহজ ম্যাথ দিবে না, নিশ্চয়ই এখানে কোনো কিন্তু আছে, সেই জন্য এই এত সহজ ম্যাথটা দিছে। তাহলে এখানে সরাসরি তাড়াহুড়া না করে অপশন না দেখায় আমাদেরকে একটু চিন্তা করতে হবে বাট্টার টাকাটা এখানে অলরেডি অন্তর্ভুক্ত আছে নাকি বাদ দেওয়া হয়েছে। যদি বাদ দেওয়া থাকে এরকম মার্জিন করে, যদি বলে যে 20%, উপরে 20, নিচে 80, এভাবে আমাদেরকে বাট্টাটা নির্ণয় করতে হবে। তাহলে আজকের উত্তর হচ্ছে কত? এটা নয়, 600। দ্বৈত সত্তা বলতে কোনটিকে বোঝায়? দ্বৈত সত্তা বলতে লেনদেনের দুইটি দিক লিপিবদ্ধকরণ। দ্বৈত সত্তা বিষয়টি মূলত দুতরফা দাখিলা পদ্ধতি থেকে এসেছে। দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তিকাল হচ্ছে 1494 সাল, যেখান থেকে হিসাব বিজ্ঞানের আধুনিক কালের কি যাত্রা শুরু হয়। তাহলে আরেকটা প্রশ্ন আসতে পারে এখান থেকে, আধুনিক হিসাব বিজ্ঞানের জনক লুকা পেসিওলি এবং আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস, যেটা প্রথম অধ্যায়ে আলোচনা করেছিলাম, এটা হচ্ছে 10 নভেম্বর। 3 নম্বর প্রশ্নটি দেখো, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলে নিচের কোন হিসাবটি ডেবিট হবে? এখানে হচ্ছে আসবাবপত্র ক্রয়, শুধু আসবাবপত্র ক্রয় হলে আসবাবপত্র, অর্থাৎ আমরা
অ্যাসেট হিসাবে ধরে নিতাম আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট, এরকম ধরে নিতাম আমরা। কিন্তু আজকে বলছে যে বিক্রয়ের অর্থাৎ ব্যবসার জন্য ক্রয় করতেছে, তখন আর আসবাবপত্র অ্যাসেট নামে হবে না, তখন পণ্যদ্রব্য নামে লিখতে হবে ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, যাবে হচ্ছে ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। আর শুধু আসবাবপত্র ক্রয় বললে আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট, বা ধারে হলে প্রদ হিসাব বা সরবরাহকারী ক্রেডিট হবে। এখন আসো, তাহলে আজকের প্রশ্ন অনুযায়ী উত্তর ক্রয় হিসাব কি ডেবিট। যদি এরকম বলতো বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় যা বিক্রয় করা হলো, তখন যাবেদা কি হবে? তো বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত আসবাবপত্র বিক্রয়, তখন নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। এখানে কোনো আসবাবপত্রের নাম আসবে না, কারণ আসবাবপত্রটা আমি ব্যবসার উদ্দেশ্যে কিনে তারপর বিক্রি করতেছি। এখানে ব্যবহারের জন্য কিনলে অ্যাসেট হিসাবে ধরতে হবে, ঠিক আছে? হিসাব চক্রের কোন ধাপে লেনদেন শনাক্তকরণ? এটা হচ্ছে প্রথম ধাপ। হিসাব চক্রের প্রথম, আধুনিক পদ্ধতি হিসাব চক্রের প্রথম ধাপ লেনদেন শনাক্তকরণ। নিচের কোনটি হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ? এটা হচ্ছে কার্যপত্র, হচ্ছে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ। বাট্টা সাধারণত কয় প্রকার? বাট্টা সাধারণত দুই প্রকার। সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে কারবারি বাট্টা, একটা হচ্ছে কারবারি বাট্টা, অন্যটি হচ্ছে নগদ বাট্টা। নগদ বাট্টা, কারবারি বাট্টা আবার দুই প্রকার, একটা হচ্ছে ক্রয় বাট্টা, আর একটা হচ্ছে কি বিক্রয় বাট্টা। আর নগদ বাট্টা আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রাপ্ত, একটা হচ্ছে কি প্রদত্ত। দেখো, কারবারি বাট্টার কিছু ভিন্ন নাম আছে। কারবারি বাট্টা, ব্যবসায়িক বাট্টা, ট্রেড ডিসকাউন্ট, হ্যাঁ মৌসুমি বাট্টাও বলা যাবে এটাকে। আর নগদ বাট্টা হচ্ছে নগদ বাট্টা, ক্যাশ ডিসকাউন্ট বা শাবনূর বাট্টা, এরকমও বলা যাবে। তাহলে এখানে মৌসুমি বাট্টা বললাম যে এটাকে আবার শাবনূর বলা যাবে না। কারবারি বাট্টার একটা ভিন্ন নাম আছে, কারবারি বাট্টা, ব্যবসায়িক বাট্টা, ট্রেড ডিসকাউন্ট বা মৌসুমি বাট্টা। আর নগদ বাট্টা, ক্যাশ ডিসকাউন্ট, এটাকে শাবনূর বলা যাবে না, ঠিক আছে? তাহলে ধারে ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা সৃষ্টি হয়, ধারে ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টার সৃষ্টি হয় তাকে ক্রয় বা বিক্রয় বাট্টা, ক্রয় বা বিক্রয় বাট্টা বা কারবারি বাট্টা বলা হয়। আর দেনা পাওনা প্রাপ্তি বা পরিশোধের সময়, দেনা পাওনা প্রাপ্তি বা পরিশোধের সময় যে বাট্টার সৃষ্টি হয়, অর্থাৎ নগদ আদান প্রদানের সময় যে বাট্টাটার সৃষ্টি হয়, সেটা হচ্ছে কি নগদ বাট্টা। তাহলে আমি যদি কারো কাছ থেকে, ধরো তুমি আমার থেকে 20,000 পাও, আমি তোমাকে 18,000 দিলাম, আমি 2,000 টাকা বাট্টা পাইলাম, তাহলে এটা আমার জন্য প্রাপ্ত বাট্টা, তোমার জন্য কি প্রদত্ত বাট্টা। আর ক্রয়ের সময় যদি ধারে ক্রয়ের সময় কোনো বাট্টা সৃষ্টি হয় থাকে ক্রয় বাট্টা, আর ধারে বিক্রয়ের সময় যদি কোনো বাট্টা সৃষ্টি হয় থাকে বিক্রয় বাট্টা। ধরো 50,000 টাকা চাউল ক্রয় করে 10% কি পাট্টা পাওয়া গেল, তাহলে 10% ওইখান থেকে সরাসরি বাদ দিতে হবে। তাহলে একটা কথা মনে রাখবা, এই নগদ বাট্টাটা হচ্ছে অনগদ লেনদেন, নগদ বাট্টাটা অনগদ লেনদেন। আর কারবারি বাট্টাটা এটা সব সময় হিসাব থেকে বাদ দিয়ে দেখাতে হবে, এটা জাবেদায় অন্তর্ভুক্ত করতে হয় না। আর নগদ বাট্টা যেটা, সেটা জাবেদায়ও লিপিবদ্ধ করে দেখাতে হয়। জাবেদাকে কি নামে অভিহিত? হিসাবের দৈনিক বই, প্রাথমিক বই। পাকা বই হচ্ছে খতিয়ান। তাহলে এখানে 2 আর 3 হচ্ছে অপশন। হ্যাঁ, এটা হয়তো আমার ওই টাইপরাইটার ভুল করছে, এটা জাবেদা পাকা বই নয়, দৈনিক বই, প্রাথমিক বই। খতিয়ান হচ্ছে পাকা বই। তাহলে এই 2 আর 3 হচ্ছে উত্তর, 2 আর 3 হচ্ছে উত্তর। মুনাফাবিহীন বিক্রয়ের জাবেদা কোনটি? এখন আসো, মুনাফাবিহীন বিক্রয় জাবেদা এটা বিষয়টা কি? এটা এক প্রকারের উত্তোলন, কিন্তু উত্তোলনে হচ্ছে কি, উত্তোলনে মূলধন থেকে টাকা কেটে রাখে। উত্তোলনে কি মূলধন থেকে, কারবার মালিকের মূলধন থেকে টাকা কেটে রাখে। মনে করো তুমি 100 বস্তা চাউল কিনে আনছো ইন্ডিয়া থেকে বাংলাদেশে বিক্রয় করার জন্য, এখানে 2 বস্তা তুমি তোমার বাসায় নিয়ে গেছো নিজের ভোগের জন্য। তাহলে কারবারের যে হিসাব রক্ষক সে ওই 100 থেকে 2টা বাদ দিয়ে রাখবে, তোমার মূলধন থেকে বাদ দিয়ে দিবে, পণ্য উত্তোলন আর উত্তোলন। আর মুনাফাবিহীন বিক্রয় এটাও এক ধরনের উত্তোলন, তবে এখানে ক্যাশ টাকা সাথে সাথে দিয়ে দিতে হয়, কিন্তু কোনো প্রফিট দিবে না, কোনো প্রফিট দিবে না। ধরো চীন থেকে তুমি 100টি শাড়ি নিয়ে আসছো বাংলাদেশে, চীন থেকে কয়টি শাড়ি নিয়ে আসছো? 100টি। তাহলে এখান থেকে 5টি তোমার বউ পছন্দ করছে। এখন তোমার বউ বলতেছে তুমি যে শাড়িগুলা বাইরের কাস্টমারকে বিক্রয়ের জন্য আনছো, ওইখান থেকে 5টি আমার জন্য না আনলে আজকে তোমার রাতের ভাত বন্ধ। এখন
তোমার বউকে একটা শর্ত দিলা, বউ এই শাড়িগুলো তো অনেক দামি, এগুলো তো আমি চাইলেও তোমাকে টাকা ছাড়া তো দেওয়া সম্ভব না, মানে আমার অনেক লস হয়ে যাবে, আমি কোনো বিনিময় ছাড়া তোমাকে একটা দিতে পারি, কিন্তু 5টা দিলে তোমাকে টাকা দিতে হবে। তো তুমি তোমার বউকে শর্ত দিলা যে এই একটা শাড়ির দাম 10,000 টাকা করে, কিন্তু প্রফিট করে তুমি 15,000 টাকা সেল করো। তুমি তোমার বউকে বলে যে তোমার কোনো প্রফিট দিতে হবে না, তুমি 10,000 করে আমাকে 50,000 টাকা দিয়ে দাও 5টা শাড়ির জন্য। তাহলে তুমি যে 100টা কিনে আনলা, এইখানে 5টা তোমার বউকে দিয়ে দিছো কোনো প্রফিট ছাড়া, ওই আসল টাকা ক্রয় মূল্যের দামটা নিছো। এখন অনর্থক 100টা ক্রয় দেখায় আর লাভ আছে? তুমি 95টা ক্রয় দেখাইলে ভালো হবে না? কারণ 5টা তো অলরেডি তুমি বিক্রয় করতে পারো না, তোমার বউ নিয়ে নিছে। তাহলে তুমি এই ক্রয়ের দামটা, ক্রয়ের পরিমাণটা তুমি কমায় রাখবা, 95টাতে নিয়ে আসবা। কেন? কারণ যারা ট্যাক্স নেয় সরকারের লোক, ওরা দেখবে যে 100টি শাড়ি বিক্রয় করে যদি তোমার প্রফিট কম হয়, তখন ওরা একটু সন্দেহ করবে। এখন তুমি যদি ওই যে 5টা যে বউকে দিয়ে দিছো, এটা কি তুমি আর ওকে বুঝাইতে পারবা না, ও বলবো যে তুমি কারচুপি করতেছো। সেজন্য তুমি 100টা না রেখে 95টা ক্রয় দেখাবা, 5টা তুমি অলরেডি বাদ দিয়ে দিবা। সেজন্য এই বিষয়টা হচ্ছে মুনাফাবিহীন বিক্রয়, অর্থাৎ প্রফিট না নিয়ে ক্রয় মূল্যে বউকে 5টা শাড়ি দিলা। তাহলে এই মুনাফাবিহীন বিক্রয়টা আমরা যখন সমন্বয় করি আর্থিক বিবরণীতে প্রথম পত্র বা দ্বিতীয় পত্রে, আমরা কি করি? ক্রয় থেকে বাদ, বিক্রয় থেকে কি বাদ দিয়ে দিই। আমরা ক্রয় থেকে বাদ, বিক্রয় থেকে বাদ দিয়ে দিই। তার মানে এটা ক্রয়ও না বিক্রয়ও না, বউকে যে দিছি এটা আমি ক্রয়ও ধরবো না বিক্রয়ও ধরবো না। তাহলে ক্রয় থেকে বাদ দেওয়া মানে ক্রয় ক্রেডিট হয়ে যাওয়া, বিক্রয় থেকে বাদ দেওয়া মানে বিক্রয় ডেবিট হয়ে যাওয়া। এই জন্য মুনাফাবিহীন বিক্রয়ের জাবেদা হবে যে বিক্রয় ডেবিট, ক্রয় ক্রেডিট। কেন বাদ দিতে হয়? ওই যে বললাম, তুমি বিক্রয় বড় কিন্তু মুনাফা হচ্ছে কম, কারণ তোমার বউ 5টা শাড়ির দাম তো তোমাকে প্রফিট দেয় না, শুধু দামটা দিছে। এই জন্য তুমি ওই শাড়িগুলো 100টা না ধরে 95টা ধরবা, ক্রয়ে এবং বিক্রয়ে 95টা দেখাবা। এই জন্য এটা ক্রয় থেকেও বাদ দিয়ে দেওয়া হয়, বিক্রয় থেকেও বাদ দিয়ে দেওয়া হয়। তাহলে এটা হচ্ছে বিক্রয় ডেবিট, ক্রয় কি ক্রেডিট। নিচের কোন ঘটনাটি সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করা হয়? ধারে, হ্যাঁ, ধারে ক্রয়, ধারে বিক্রয়, ধারে ক্রয়, এগুলো হচ্ছে বিশেষ জাবেদা। নগদে পণ্য ক্রয়, স্থায়ী সম্পত্তির অবচয়। তাহলে স্থায়ী সম্পত্তির অবচয় এগুলো কি হচ্ছে সাধারণ জাবেদা। এটা হচ্ছে বিক্রয় বই, এটা ক্রয় বই, এটা নগদান বই বা নগদ প্রদানও লেখা যাবে, ঠিক আছে? তাহলে এগুলো বিশেষ জাবেদা, এটা সাধারণ জাবেদা। বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল। বিক্রয় ফেরত হচ্ছে কি ক্রেডিট নোট। বিক্রয় ফেরতের জন্য ক্রেডিট নোট। আর এটা কে করে? ক্রেডিট নোট কে তৈরি করে? বিক্রেতা। আর ডেবিট নোট তৈরি করে কে? ক্রেতা। ডেবিট নোট তৈরি করে কে? ক্রেতা। ক্রয় ফেরতের জন্য ক্রেতা, আর বিক্রয় ফেরতের জন্য কি বিক্রেতা। তাহলে বিক্রয় ক্রেডিট, বিক্রয় ফেরত রিলেটেড যেটা আছে ক্রেডিট নোট, হ্যাঁ, এটা বিক্রয় ফেরত। আর ক্রয় ডেবিট আর ক্রয় ফেরত রিলেটেড যেটা আছে সেটা ডেবিট নোট। এটা ক্রেতা তৈরি করে, এটা কি বিক্রেতা তৈরি করে। তাহলে বিক্রয় বিক্রেতা ক্রেডিট নোট, আর ক্রয় ক্রেতা ডেবিট নোট, এভাবে মনে রাখবা। নগদ ক্রয় 4,000 টাকা, ধারে ক্রয় 20,000, কারবারি বাট্টা 10%, ক্রয় সংক্রান্ত প্যাকিং খরচ এত, বিমা খরচ এত, পরিবহন খরচ। ক্রয় বইতে, এখন বিষয় হচ্ছে ক্রয় বইতে কি লেখা হয়? ধারে ক্রয়। ক্রয় বইতে কি লেখা হয়? ধারে ক্রয়। তাহলে এটা আসবে না, নগদ ক্রয় বাদ দিলাম। ধারে ক্রয় 20,000, এটার উপর কারবারি বাট্টা 10%, তাহলে 18,000, কারণ কারবারি বাট্টা 2,000 বাদ যাবে, ঠিক আছে? প্রকৃত ক্রয় হচ্ছে কত? নিট ক্রয় হচ্ছে 18,000। এখানে ক্রয় সংক্রান্ত প্যাকিং খরচ 500, বিমা খরচ 1,000, পরিবহন খরচ 200। অনেকে কী করবে জানো? 20,000-এর সাথে 1,000 যোগ 500 যোগ 200 যোগ করে তারপর 10% বাদ দিবে। এখানে কারবারি বাট্টাটা ক্রয়ের উপর হয়েছে, পরিবহন আর বিমা খরচ বা প্যাকিং খরচের উপর কারবারি বাট্টা দেওয়া হয় না, ঠিক আছে? তাহলে 18,000-এর সাথে 19,700, 19,700 হচ্ছে কি উত্তর। 19,700 ক্রয় বইতে লেখা হবে 19,700। কোন দলিলের উপর ভিত্তি করে বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয়? চালান। কারণ ধারে ক্রয় বিক্রয়ের জন্য
দ্বারে ক্রয় অথবা বিক্রয়ের জন্য কি প্রস্তুত করা হয়? চালান। আর নগদে ক্রয় বিক্রয়ের জন্য ক্যাশ মেমো প্রস্তুত করা হয়। চালান তৈরি করে বিক্রেতা। জনাব অর্জুন একজন আসবাবপত্র ব্যবসায়ী, তিনি ব্যবসায় ব্যবহারের জন্য নগদ 5,000 টাকা দিয়ে একটি আলমারি ক্রয় করে। সে এদের ডেবিট হবে। আলমারি ব্যবসায় ব্যবহারের জন্য, ব্যবসার জন্য কিনে নেয়, ব্যবহারের জন্য কিনছে, তাহলে আসবাবপত্র ডেবিট। জনাব নগদ কিনছে, তো নগদান ক্রেডিট হবে। হ্যাঁ, আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। প্রাপ্য কমিশনের জাবেদা কি হবে? প্রাপ্য মানে এখনো পাওনায় পাবা, কমিশন ক্রেডিট, কমিশন ক্রেডিট। যদি প্রাপ্ত কমিশন হতো নগদান ডেবিট হতো, কমিশন কি ক্রেডিট হতো। আজকে প্রাপ্য মানে পাবা, সেজন্য নগদের জায়গায় প্রাপ্য কমিশন, প্রাপ্য কমিশন ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট। তাহলে প্রাপ্য কমিশন ডেবিট, কমিশন হিসাব কি ক্রেডিট। কোনটি হিসাবের প্রধান বই? কোনটি হিসাবের প্রধান বই? খতিয়ান। প্রধান বা পাকা বই হচ্ছে কি? পাকা বই হচ্ছে কি খতিয়ান। কোনটি হিসাবের প্রধান বা পাকা বই? খতিয়ান। সিডি, এটা হচ্ছে ক্রেডিট ডাউন। নিচের উদ্দীপকটি 17-18 নম্বর পড়ে 17 এবং 18 নম্বর প্রশ্নের উত্তর দাও। 2023 সালের 1 মার্চ মুস্তাক 2/10 N/30 এই শর্তে 20,000 টাকার পণ্য ক্রয় করে। 10 মার্চ তারিখে উক্ত পণ্যের মূল্য পরিশোধ করা হলে বাট্টার পরিমাণ কত? 2/10। তাহলে এখানে পণ্যের লেনদেন হয়েছে কত? 20,000। তাহলে 10 দিনের মধ্যে 10 মার্চ 1 মার্চ সংগঠিত হয়েছে, তো এই শর্ত অনুযায়ী লেনদেনটা ধারে। তো 10 মার্চ যদি টাকা পরিশোধ করে দেয় তাহলে নিশ্চয়ই 2% বাট্টা পাবে। তাহলে 10,000 টাকা 2% যদি 200 হয়, 20,000 টাকা 2% কত? 400 টাকা। তাহলে বাট্টার পরিমাণ কত হবে? 400 টাকা। আর বাট্টা বাদ দিয়ে কত পরিশোধ করতে হবে? 19,600 টাকা। 19,600 টাকা বাট্টা বাদে নগদে কি করতে হবে? যে পরিশোধ করতে হবে 19,600। তাহলে 12 মার্চ তারিখে পাওনাদারকে পরিশোধ করলে, এটা 10 তারিখ এর মধ্যে পরিশোধ করলে 19,600 পরিশোধ করতে হবে। কিন্তু 10 দিনের বাইরে গেলে 20,000 টাকার জায়গায় 20,000 টাকায় কি পরিশোধ করে ফেলতে হবে, কারণ কোনো বাট্টা পাবে না এক্ষেত্রে। পাওনাদারকে দেয় মোট টাকা হতে, পাওনাদারকে দিব মানে পাওনাদার আমার কাছ থেকে পাবে, থেকে কিছু টাকা মৌকুব পাওয়া গেলে, অর্থাৎ তুমি পাইছো, সেটা হচ্ছে প্রাপ্ত। মানে তোমার পাওনাদারকে দিতে হচ্ছে, সে যদি তোমাকে ডিসকাউন্ট দেয় সেটা প্রাপ্ত বাট্টা। জুন 13 তারিখে বিক্রয় এত, ঋণের শর্ত 2/10, নিট 30। 15 জুন খরিদ্দার 500 টাকার পণ্য ফেরত দিল 23 জুন। তাহলে 13তে সংগঠিত হয়েছে, তো 23 মানে 10 দিনের মধ্যে যদি দেয় কত টাকা হবে দেখো। 7,000 থেকে 500 টাকা যেটা ফেরত সেটা বাদ যাবে, 7,500 থেকে 500 বাদ যাবে। তাহলে 7,000 টাকার উপর যদি 23 তারিখ মানে 13 তারিখ সংগঠিত হচ্ছে, তাহলে 10 দিনের মধ্যে সংগঠিত হচ্ছে, তাহলে 2% বাট্টা। তাহলে 2% যদি বাট্টা হয় তাহলে কত টাকা আদায় হবে? তুমি তার কাছ থেকে কত টাকা পাবা? যেহেতু এটা বিক্রয় করছো, ক্রয়ের সময় তুমি দিতা, বিক্রয়ের সময় তুমি পাবা। তাহলে এখানে যদি 100 দিয়ে আমরা গুণ করি, 2টা শূন্য কাটা যাবে, তাহলে 140 টাকা। 7,000 থেকে 140 গেলে 6,860 টাকা, 6,860 টাকা। আর বাট্টা হবে যে কত? 140 টাকা, 6,860 টাকা। 2/10 নিট 45 দ্বারা বোঝানো হয় 10 দিনের মধ্যে পাওনা দিলে পরিশোধ করলে, পাওনা সুদ করলে 1% বাট্টা পাবে। 45 মধ্যে পাওনা সুদ করলে 1% বাট্টা পাবে না, এটা না, কোনো বাট্টা পাবে না। 45 দিনের মধ্যে অবশ্যই পাওনা পরিশোধ করতে হবে। তাহলে 1 আর 3, 1 আর 3। নগদ বই হলো জাবেদা খতিয়ান। আর যদি এখানে রেয়া মিলতে হবে না, এখানে যদি এরকম একটা অপশন থাকতো, জাবেদা ও খতিয়ান উভয়ই, জাবেদা ও খতিয়ান উভয়ই, তখন এইটা উত্তর হইতো, এটা উত্তর হইতো, অর্থাৎ 3টাই উত্তর হইতো। আজকে কিন্তু 1 আর 2, 1 আর 2। নগদ টাকার বিকল্প হিসাবে কি কাজ করে? চেক। চেক পাওয়া নগদ টাকার সামিল, অর্থাৎ চেক যে কথা নগদ একই কথা। এখন
যে কোনো মুহূর্তে চেক বা কার্ডে যদি টাকা থাকে, ব্যাংকে টাকা জমা থাকলে তুমি কার্ডে ইচ্ছা মতো টাকা উত্তোলন করা যায়। এখন মোবাইলেও এমন একটা অ্যাপস চলে আসে, প্রত্যেকটা ব্যাংকের অ্যাপস থাকে, তোমার ইচ্ছা মতো যে কোনো মুহূর্তে তুমি জমা দিতে পারবা ইয়াতে সিআরএমে গিয়ে, আর ইচ্ছা মতো তুমি ব্যাংকের মাধ্যমে ট্রানজ্যাকশন করতে পারবে। তাহলে চেক আর নগদ টাকা একই। নগদ প্রাপ্তি জাবেদার বৈশিষ্ট্য হচ্ছে নগদ লেনদেন, এটা নগদ প্রাপ্তি জাবেদা প্রদান, এগুলো বিশেষ জাবেদা, আর ডেবিট উদ্ধৃত্ত প্রকাশ করে। তাহলে এখানে তিনটাই সঠিক। বিপরীত দাখিলা বা কন্ট্রান্টি, ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে হইলে এটা হবে না, ব্যাংকে জমাদান, সবাই এটা দাগাবে। সুদ উত্তোলন বললো এটাও আসবে। সুদ উত্তোলন মানে কি জানো? আচ্ছা, কারবারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিয়মিত উত্তোলন করবে কে, কারবার নাকি মালিক? কারবার, কারণ কারবারের অ্যাকাউন্টটা মালিকের জন্য না কারবারের জন্য। অনিয়মিত উত্তোলন করবে কে? মালিক, কারণ মাঝে মধ্যে কারবার থেকে ওর থেকে যদি কিছু নিতে হয় তখন সে মালিক উত্তোলন করবে কারবার থেকে, কিন্তু নিয়মিতভাবে টাকা পয়সা জমা উত্তোলন এগুলো করবে কে? কারবার নিজে। তাইলে শুধু উত্তোলন বলা মানে মনে করবে যে কারবারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কারবার নিজে উত্তোলন করছে। তাহলে ব্যবসার প্রয়োজনে অফিসের প্রয়োজনে, ব্যবসার প্রয়োজনে অফিসের প্রয়োজনে, বা সুদ উত্তোলন, কনফিউজ করতে পারে সুদ উত্তোলন দিয়ে। সুদ উত্তোলন দিলে অনেকে করবে না। নিয়মিত কাজ হচ্ছে উত্তোলন, মানে ব্যবসার জন্য তুলবে, আর অনিয়মিত হলে এরকম ব্যাংক হতেও ব্যক্তিগত প্রয়োজন উল্লেখ করে দিবে। কখন অনিয়মিত ঘটনা হবে? যখন এটা অনিয়মিত হবে তখন কথা একটু বেশি বলা থাকবে। আর নিয়মিত কাজের ক্ষেত্রে এটা কি করতে হবে না, বেশি কথা বলতে হবে না, কম কথা বললেও ধরে নিতে হবে যে এটা কি অফিসিয়াল কথা। তাইলে উত্তোলনটা হচ্ছে ব্যবসার প্রয়োজনে বা অফিসের প্রয়োজনে উত্তোলন। তাহলে এখানে 2 আর 3 হচ্ছে উত্তর। রহমান অ্যান্ড সন্সের অগ্রপদ তত্ত্বের পরিমাণ 1200 টাকা, জানুয়ারি মাসের খরচ 1000 টাকা, ফেব্রুয়ারি মাসে খুচরা ক্যাশিয়ার প্রধান ক্যাশিয়ার নিকট হতে কত পাবে? তাহলে অগ্রদত্ত প্রতি মাসে সে 1200 দেয়, প্রতি মাসে কত দেয়? 1200 দেয়। জানুয়ারি মাসের খরচ 1000, উদ্ধৃত্ত আছে কত? ব্যালেন্স আছে কত? ব্যালেন্স আছে কত? 200 টাকা। তাহলে মনে করো তুমি আমার কর্মচারী, আমি তোমাকে প্রতি মাসে 1000 কত দিই? 1200 টাকা দিই, কিন্তু ওই মাসে তোমার খরচ হয়েছে 1000 টাকা। খরচ হয়েছে কত? 1000 টাকা। তাহলে তোমার কাছে আর কত আছে? 200। তাহলে আমি তোমাকে কত দিই? প্রতি মাসের শুরুতে 1200। তাহলে যে টাকাটা খরচ হয়েছে 1000, ওই টাকাটা যদি দিয়ে দিই, তাহলে আবার পরের মাসের শুরুতে তোমার হাতে কত? 1200 টাকা না? তাহলে আমি তোমাকে ফেব্রুয়ারি মাসের শুরুতে কত দিব? যে ওই 1000 টাকা যেটা খরচ হয়েছে ওই টাকাটাই প্রদান করব আমি। ঠিক আছে, 1000 টাকায় উত্তর। নগদান বই হলো ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন, ব্যাংকে জমাদান, অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। নগদান বই হলো ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। নগদান বই হলো, আচ্ছা এটা হচ্ছে নিচের কোনটি কন্ট্রান্টি, এরকম হবে যে মনে হয় নিচের কোনটি কন্ট্রান্টি? ব্যাংকে জমাদান, ব্যাংক হতে অফিসের প্রয়োজন উত্তোলন, এভাবে হবে। এটা এভাবে না, এইভাবে হবে প্রশ্নটা। তাহলে উত্তর হচ্ছে 2 আর 3। অগ্রদত্ত খুচরা নগদান বহির ক্যাশিয়ারকে মাসের শেষে যে অর্থ দেওয়া হয়, ওই যে অগ্রদত্তকে মাসের শেষে যেটা অর্থ দেওয়া হয় কোনটা? যেটা খরচ হয়ে যায় সেটা। মনে করো আমি তোমার প্রতি মাসের শুরুতে 2000 দিই, খরচ 500, ব্যালেন্স কত? ব্যালেন্স 1500। তাহলে তোমাকে যদি আমি যেটা খরচ হয়ে গেছে 500 এটা দিয়ে দিই, আবার পরের মাসের শুরুতে তোমার হাতে কত? 2000 আসছে না? সেজন্য কোনটা শেষে কোনটা দিবে যে অর্থ, যেটা মাসের শেষে মোট যা ব্যয় হয় সেটা দিবে। ঠিক আছে, এই প্রশ্নটি এভাবে আসতে পারে। হিসাবের মেয়াদান্তে হাতে নগদের সাথে কোন টাকা যোগ করলে অগ্রপ্রদত্ত টাকার সমান হয়? সমান হয় মোট খরচ। দেখো আবার হিসাবের মেয়াদান্তে, হিসাবকাল শেষে নগদের সাথে কোন টাকা যোগ করলে, অর্থাৎ যেটা খরচ হয়, মনে করো অগ্রদত্ত একটু আগে বুঝাইলাম 2000, 500 টাকা খরচ, 1500 টাকা ব্যালেন্স। তাহলে অগ্রদত্ত 2000 সমান করার জন্য এই 1500 সাথে কোনটা যোগ করতে হবে? খরচের টাকাটাই যোগ করতে হবে। এটা একটা গাণিতিক সমস্যা দেখলাম, একটা এরকম থিওরিটিক্যাল এমসিকিউ দেখলাম। এবার আসো 29 নম্বর, 15% ব্যাট সহ পণ্য ক্রয়। ব্যাট সহ মানে এই টাকার মধ্যে ব্যাট সহ আছে, তাহলে ব্যাট সহ বললে মার্ক আপ করতে হবে।
যারা ভ্যাটের এরকম জাবেদাগুলো বুঝো না, এটা অনেক ডিটেলস আলোচনা, এই ভিডিওর ডেসক্রিপশনে ভ্যাট সংক্রান্ত জাবেদাগুলো আমি দিয়ে দিচ্ছি। এইচএসসিতে একটা ভ্যাট সংক্রান্ত জাবেদা আসতে পারে। তাহলে 69,000, 15% বলছে, উপরে 15, নিচে 115 সহ বললে মার্কআপ মানে হচ্ছে 100-র সাথে যে হারটা দেওয়া থাকে সেটা যুগ। আজকে 15% না বললেও ব্যাট সহ যদি বলা থাকতো তখনও 15%, কারণ বাংলাদেশ সরকারের নির্ধারিত ব্যাটের হার হচ্ছে 15%। তাহলে এখানে 9,000 টাকা আসবে ক্যালকুলেশন করে, ঠিক আছে? 9,000 টাকা ব্যাটের পরিমাণ। এখন দেখো এই ক্যালকুলেশনটা আমাদের শুদ্ধ আছে কিনা এটার পরীক্ষা করে দেখি। ব্যাট সহ 69,000, ব্যাটের টাকা 9,000, তাহলে ব্যাট বাদে কত? ব্যাট বাদে 60,000। এখন যদি বলো যে 60,000 টাকার পণ্য ক্রয়, ব্যাট 15%, এখানে 60,000-এর ভিতরে ব্যাট নেই, তখন আর মার্কআপ করতে হবে না। এরকম ক্লাস 4-5 থেকে যেভাবে করে আসতে 15%, এখনও 60,000-এর 15% ক্যালকুলেশন করলে কত আসে? 9,000 টাকা আসে। তাহলে ব্যাট সহ যোগ করে দাও, কত আসবে? 69,000। এই যে ব্যাট সহ 69,000, তো এইভাবে শুদ্ধি পরীক্ষা করে করতে পারবে। আর এখানে তাহলে প্রকৃত পণ্যের দাম কত যদি বলে, তাহলে 69,000 থেকে 9,000 ব্যাট বাদ দিলে কত হবে? 60,000 টাকা হচ্ছে প্রকৃত পণ্যের মূল্য। কিন্তু আজকে ব্যাটের মূল্য নির্ণয় করতে বলছে, এই জন্য 9,000। এই যে বাংলাদেশে মূসক এর প্রচলন হয় 1991 সালের 1 জুলাই তারিখে। মূসক মানে হচ্ছে সংক্ষিপ্ত রূপ মূসক, মূল্য, মু দিয়ে মূল্য, সংযোজন ক দিয়ে কর, এটার ইংরেজি নাম হচ্ছে ভ্যাট। ব্যাট ভি দিয়ে ভ্যালু, এ দিয়ে অ্যাডেড, টি দিয়ে ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূসক, মূল্য সংযোজন কর, চালু হয় 1 জুলাই 1991। উদ্দীপকটি পরে 30 নম্বর প্রশ্নের উত্তর দাও। মিস্টার রাকিব একজন ব্যবসায়ী, 5% কারবারি বাট্টায় 10,000 টাকার পণ্য ধারে ক্রয়, পরবর্তীতে নগদ বাট্টায় টাকাগুলো পরিশোধ করে। কে করে? যে রাকিব পরিশোধ করে। যে তাহলে 10,000 টাকার প্রথম একটা বাট্টা পাইছে, এটা কারবারি বাট্টা, এটা 500 টাকা। তাহলে এখানে প্রকৃত লেনদেন হয়েছে 9,500। মনে করো আমি রাকিব, তুমি আমার কাছ থেকে পণ্য কিনছো, ভাই 10,000 টাকার পণ্য কিনছে, আমাকে 5% ডিসকাউন্ট দেন। 5% ডিসকাউন্ট দিয়েছে 500 টাকা, এটা কারবারি বাট্টা। তাইলে আমি তোমার কাছ থেকে কত পাবো? 9,500। 1 মাস বাদে টাকাগুলো দেওয়ার কথা, এগুলো দিতে আসছো, ওই দিন তুমি আবার গড়িমসি শুরু করছো, ভাই আমাকে আরও 10% বাট্টা দেন, এখনই সাথে সাথে টাকাটা দিয়ে দিচ্ছি। তাহলে এখানে 950 টাকা, এটা হচ্ছে নগদ বাট্টা। তাহলে এখানে প্রকৃত লেনদেন হচ্ছে ক্রয়। এখানে যদি বলে যে ক্রয় বইতে কত লেখা হবে, ক্রয় বইতে কিন্তু 9,500 টাকায় লেখা হবে, প্রকৃত যে ধারে ক্রয় সেটা। তাহলে ধারে ক্রয় 10,000 হলো, কারবারি বাট্টাটা হিসাবে লিখতে হয় না, এটা সবসময় বাদ দিয়ে দেখাইতে হবে। আর 950 টাকাটা হচ্ছে নগদ বাট্টা, ঠিক আছে? তাহলে ক্রয় বইতে কত লেখা হবে? 9,500 টাকা। এবার আসো, এখান থেকে আরেকটা প্রশ্ন বের করলাম, রাকিব নগদ কত টাকা পরিশোধ করেন। তাহলে 9,500 থেকে সে গড়িমসি করে আরও 10% বাট্টা চাইছে না, 950। তাহলে 9,500 থেকে 950 বাদ দিলে 8,550 টাকা সে পরিশোধ করবে। আর যদি বলে যে নগদ বাট্টার পরিমাণ কত, তখন উত্তর 950। আর কারবারি বাট্টার পরিমাণ কত, তখন উত্তর হবে কত? কারবারি বাট্টার পরিমাণ কত বললে তখন উত্তর হবে 500, নগদ বাট্টা 950। আর কত টাকা পরিশোধ করতে হবে বলে ক্যাশে 8,550 টাকা।